গাঁয়ের সাহসী যুবক রুদ্র। কারো কোনো বিপদ দেখলে সে বসে থাকে না, নিজের সর্বস্ব দিয়ে সাহায্য করবার চেষ্টা করে। তাই তাকে কেবল গাঁয়ের লোকই নয়, সেই রাজ্যের রাজাও খুব পছন্দ করেন। তাকে ছোটখাটো সমস্যায়ও তিনি রুদ্রকে ডেকে পাঠান। আজ আমরা এমনই এক সাহসী যুবকের গল্প শুনব। রাজকবিরাজ, কি বুঝলেন? আমার ছেলেটা বাঁচবে তো? দেখুন মহারাজ, আপনার ছেলের শরীরে যে বিষক্রিয়া হয়েছে, ওই প্রকারের বিষক্রিয়া আমি আগে কখনো দেখিনি। কিসে কেটেছে তা এখনো স্পষ্ট নয়, তাই আমি এখন সঠিক কিছু বলতে পারবো না। তাহলে কি হবে উপায়? এই অজানা বিষের কি কোনো ঔষধ নেই? আমার একমাত্র উত্তরাধিকারীকে কি আমি বাঁচাতে পারবো না? কোনো রাস্তা নেই কি? একটা রাস্তা আছে মহারাজ, তবে সে বড় কঠিন। সে রাস্তায় গেলে প্রাণহানি পর্যন্ত হতে পারে। আপনি বলুন, কি করতে হবে? আমি সমস্ত কিছুর জন্য প্রস্তুত আছি। আমাদের সাম্রাজ্য পাড়িয়ে এক বিশাল জঙ্গল আছে, তার নাম মায়াবী জঙ্গল। সেটা পাড়িয়ে ভোরের আলো ফোটার আগে নদীর পাড়ে ফুটে থাকা জীবনকলি ফুলের পাপড়ি তুলে আনতে হবে। তবে মনে থাকে যেন, ওই ফুলের ওপরে রাতের অন্ধকার ও দিনের আলো সরাসরি পড়লে ওর ক্ষমতা শেষ হয়ে যাবে। এই কে আছিস? সকলকে বলে দে, যে ওই ফুল আনতে পারবে তাকে আমার অর্ধেক সাম্রাজ্য লিখে দেব। বাবা, মহারাজ তো তোকে কত ভালোবাসে, একবার যা না, দেখ না রাজা যদি তোকে কিছু টাকা কড়ি দেন। না তো আর এইভাবে কতদিন চলবে? বাড়িতে দুবেলা খাওয়া জোটে না ভালো করে। যা না বাবা রাজার কাছে। না মা, কোনো কাজ না করে ভিখারির মতো হাত পেতে আমি টাকা নিতে পারবো না। তুমি চিন্তা করো না, ভগবান তো আছেন, ঠিক কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে, দেখো। দাদা দাদা, রাজার ছেলে আসুক। রাজা, রাজ্য দেবা বলেছে, আমি যাব রাজার কাছে। কে বললো তোকে? ওই তো ওখানে লোকেরা হাঁকছে। রাজার ছেলে অসুস্থ? মা, তুমি রান্না চড়াও, আমি এখনই আসছি। যাব আর আসবো। আপনি আগে আমাকে ডেকে পাঠাননি কেন? আমিই যাব ওখানে। না রুদ্র, না, তুমি না। তোমার কিছু হলে আমি তোমার মায়ের কাছে কি জবাব দেব? মহারাজ, আমাদের দুর্দিনে আপনি আমাদের পাশে থাকেন, আপনি আমাদের সমস্ত সমস্যার সমাধান করেন। আর আজ আপনার দুর্দিনে আমরা পাশে থাকবো না, তাই কখনো হয়? আপনি ঠিকানা বলুন। ওই জঙ্গলটা খুব ভয়ঙ্কর, সাবধানে যাবে। যদি তোমার সঙ্গে লোক পাঠানো যেত, আমি 100 সৈন্য পাঠাতাম, কিন্তু তোমাকে একা যেতে হবে যে। সেই মতো বেশ কিছু খাবার বেঁধে নিয়ে হাতে লাঠি ও টর্চ সহ বেরিয়ে পড়ল রুদ্র। সন্ধ্যার আগে আগে তাকে রাজ্য ছেড়ে জঙ্গলে প্রবেশ করতে হবে, নয়তো সে ভোরের আগে জঙ্গল পেরিয়ে সেখানে পৌঁছাতে পারবে না। সেই মতো দিনের আলো কমে এলো, রুদ্র জঙ্গলে প্রবেশ করলো। একা হেঁটে চলেছে। এখন রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক, কেমন একটা থমথমে পরিবেশ। মাঝে মাঝে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। হঠাৎ থমকে দাঁড়ালো রুদ্র, তার সামনে দিয়ে একটা সাপ চলে যাচ্ছে। সে আবার চলা শুরু করলো। বেশ কিছুটা পথ চলার পরে হঠাৎ একটা গুরুগম্ভীর শব্দ তার কানে এলো। এই মায়াবী আত্মার জঙ্গলে এত রাতে একা ঘুরে বেড়াস? পিছনে ঘুরে দেখলো এক মহাকায় দানব দাঁড়িয়ে, দুই কাঁধে দুটো ঝুলি নিয়ে। রুদ্র ভয় পাওয়ার ছেলে নয়, একথা সে বলল। দেখো বাপু, তুমি যেই হও, আমি তোমাকে ভয়ও পাই না, আর আমি তোমার কোনো ক্ষতিও করিনি, সুতরাং তুমিও আমার কোনো ক্ষতি করবে না। ওরে বাবা, এ তো দেখছি খুব সাহসী ছেলে। তা কোথায় চললি? আমি মহারাজের ছেলের প্রাণ বাঁচাতে জঙ্গলের ওই পার থেকে জীবনকলি ফুলের পাপড়ি আনতে যাচ্ছি। মহারাজের ছেলে মানে যাকে পিশাচ পোকায় কেটেছে, যার গা হলুদ হয়ে যাচ্ছে? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? আরে,
ও আর বাঁচবে না। এই দেখ, এই ঝুলিতে ওর আত্মা আছে। রাত শেষ হলেই আমি এই ঝুলি নিয়ে জঙ্গলের শেষের নদী পেরিয়ে ওই পারে চলে যাব। তারপরে সব শেষ। আর ওই ঝুলিতে কি আছে? পাশের রাজ্যের মহারাজের মেয়ের আত্মা আছে এটাতে। তারও শেষ অবস্থা। আজ রাত পেরোলেই গল্প শেষ। তার মানে আমি যদি এই আত্মাটাকে চুরি করে নিয়ে চলে যাই তাহলে ওদের জীবন বাঁচাতে পারবো, কিন্তু এর সাথে তো লড়া যাবে না, একে বুদ্ধিতে হারাতে হবে। কি রে ছোকরা, কি ভাবছিস? না, ভাবছি অনেক রাস্তা তো হেঁটে এলাম, বড় ক্লান্ত, এখন একটু জিরিয়ে নিই, একটু পরে আবার হাঁটা শুরু করব। এ ঠিকই বলেছে, রাস্তা তো আর বেশি বাকি নেই। আর একে দিয়ে এই সুযোগে পাহারাও দেওয়ানো যাবে। তবে শোন, আমি এখন একটু বিশ্রাম নেব, আর তুই এই থলি দুটো পাহারা দিবি। বাবা, কাঁধ দুটো যা ব্যথা হয়েছে। আর শোন, পালানোর চেষ্টা করবি না। যে একবার এই জঙ্গলে ঢোকে, রাত্রেবেলা সে আর এই জঙ্গল থেকে বেরোতে পারে না। হয় সে পথ হারিয়ে মরে, নয়তো আমার হাতে তার মৃত্যু হয়। এই বলে দানবটি নাক ডাকতে শুরু করে। রুদ্র ভেবে পায় না কি করবে, তাকে মারবার মতো কিছুই ছিল না তার কাছে। এমন সময় সে ভাবলো থলের মুখ খুলে আত্মাগুলো ছেড়ে দেবে, কিন্তু রাক্ষস যদি তাকে দেখে ফেলে। ভাবতে ভাবতে সে থলে দুটোর কাছে যায়। আরে, এ তো দেখছি এক টুকরো কাগজের থেকেও হালকা। তাহলে ও যে বলল খুব ভারী। আচ্ছা, বুঝেছি, তার মানে ওদের কাছে আত্মা ভারী আর মানুষ হালকা, আর আমাদের কাছে মানুষ ভারী কিন্তু আত্মা হালকা। কই রে, এবার চল, অনেক বিশ্রাম হয়েছে। বলছি, এই ভারী বস্তা দুটো এবারে আমি কাঁধে নিই। তুমি তো অনেকক্ষণ বইলে, তোমার একটু কষ্ট কমবে। তুই পারবি? ওরে বাবা, এ তো দেখছি তোর কাছে কিছুই না। একে ছেড়ে দিলে চলবে না, একে দিয়ে এই গোটা রাস্তাটা খাটিয়ে নিতে হবে। চল নদী পর্যন্ত আমার সাথে, তাহলে আমি তোকে ছেড়ে দেব, না তো তোর রক্ষে নেই। কথা মতো রুদ্র চলতে থাকে। বেশ অনেকক্ষণ চলার পর দানব বলে, আমরা প্রায় চলে এসেছি, আর একটু পরেই দিনের আলো ফুটবে। চল চল, তাড়াতাড়ি চল, নয়তো মুশকিল হয়ে যাবে। আমি তো এই সময়টার অপেক্ষায় ছিলাম। এ কি, এ বেটা কোথায় গেল? এ কি থলে নিয়ে পালালো নাকি? রাতও শেষ হয়ে আসছে, এখনই ভোরের আলো ফুটবে। এ বেটা কোথায় গেল? এ তো মহা মুশকিল। আমার অস্তিত্ব এবারে লোপ পাবে। আমি তো খুব ঝামেলায় পড়লাম। দেখি ওদিকটা আর একবার ভালো করে দেখি। একে খুঁজে বের করতেই হবে। আহ ব্যাটাকে বুদ্ধির প্যাঁচে ফেলে বুদ্ধ বানালাম। না না, আর দেরি করলে হবে না, যাই। এরপর সে থলে দুটো নিয়ে প্রচণ্ড জোরে দৌড়াতে থাকে। বেশ কিছুক্ষণ পরে সে পৌঁছালো তাদের রাজবাড়ি।
সেখানে সে রাজপুত্রকে বাঁচিয়ে রাজার থেকে একটা ঘোড়া নিয়ে চলে যায় পাশের রাজ্যে সেখানকার রাজকন্যাকে বাঁচাতে। আজ 7 দিন হতে চলল, রুদ্র এখনো পাশের রাজ্য থেকে ফিরল না। কোনো বিপদে পড়ল না তো? সেনাপতি, লোক পাঠাও, দেখো রুদ্র কি অবস্থা। তেমন হলে যুদ্ধ ঘোষণা করবে। যে কোনো প্রকারে রুদ্রকে আমার ফেরত চাই। যুদ্ধ করতে হবে না মহারাজ, আমি হাজির। বিবাহ কার্যে সামান্য দেরি হয়ে গেল মাত্র, আমাকে ক্ষমা করবেন। মানে বুঝলাম না। আমি রানাগড়ের মহারাজের কন্যাকে বাঁচাতে মহারাজ উপহার হিসাবে তার মেয়েকে আমার স্ত্রী হিসাবে দিয়ে দিয়েছেন। বাহ, এ তো সুখবর। আজ আমি তোমাকে তোমার প্রাপ্য দেব, আমার অর্ধেক সাম্রাজ্য। না মহারাজ, এমনিতেই আমি বিবাহে অনেক ধন সম্পত্তি পেয়েছি, তারপরে রানাগড়ের জামাইও হয়েছি, আমার আর ওসব কিছু লাগবে না। আপনি বরং এক কাজ করুন, ওই ধন সম্পত্তির সমান টাকা আপনি আপনার রাজ্যের সমস্ত গরিব মানুষকে দান করে দিন, তাহলে তাদেরও কিছুটা উপকার হয়। বাহ রুদ্র, সত্যি তোমার মতো সৎ মানুষ হয় না। আজ থেকে তুমি আমার মন্ত্রিসভার সদস্য হলে।